এবারের এসএসসি পরীক্ষায় ইতিহাস সাজেশন সম্পর্কে আজকে আলোচনা করব। কোন টপিকগুলো পড়লে তোমরা 85% প্রস্তুতি একদম কমপ্লিট করে ফেলতে পারবা, A+ কনফার্ম করবা, সেটাই আজকের ভিডিওর আলোচনার বিষয়। আজকের ভিডিওতে এমন 7টা টপিকের কথা বলবো যেগুলো পড়লে তোমাদের 85% পর্যন্ত কমন পেয়ে যাবা। ওকে, তো আমি প্রথমে বলবো বাংলার প্রাচীন জনপদ গৌড়, পণ্ডু ও সমতট। এই প্রাচীন জনপদের উত্থান পতন, বাসস্থান সবকিছু খুব ভালো করে পড়বা। তারপরে আছে পাল আর সেন যুগ। পাল সেন যুগটাও অনেক সুন্দর করে পড়বা। পাল বংশ কিন্তু 400 বছর রাজত্ব করে, সেইগুলো সহ পাল বংশের ভিতরে যত কিছু আছে সবকিছু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তারপরে আছে সুলতানি আমল, আর সুলতানি আমলের ভেতরে আমি দুইটা খুব বেশি হাইলাইট করতেছি, সেটা হচ্ছে ইলিয়াস শাহ এবং আলাউদ্দিন হোসেন শাহর আমলটা। এই দুইটা পড়লেই আমার মনে হয় অনেকটাই কোশ্চেন এখান থেকে আসবে। তারপর আছে মুঘল আমল, শায়েস্তা খান আর ইসলাম খান। ইসলাম খান আর শায়েস্তা খান পড়লে এখান থেকে প্রতি বছরই কমন আসে, ইনশাল্লাহ এবারও আসবে। পর্তুগিজ, ডাচ আর ইংরেজদের আগমন, ইংরেজরা যে বাংলায় আগমন করে সেই যে ইতিহাস সেটা কিন্তু পড়বা। আর সেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পর্তুগিজ এবং ডাচ। তারপরে বাণিজ্যিক প্রতিযোগিতা, এই ইংরেজরা যে বাণিজ্যিক প্রতিযোগিতা এগিয়েছিল সেইটা খুবই পূর্ণ একটা কোশ্চেন, আর সেটা কিন্তু বারবার আমরা অনেক পরীক্ষায় দেখেছি আসতে। তারপরে আছে পলাশী যুদ্ধের কারণ আর ফলাফল সম্পর্কে খুব ভালো করে জানবা, পলাশী যুদ্ধটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আছে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু প্রতি বছরই দেখি এই টপিকটা থেকে কোশ্চেন আসতে। তারপরে আছে নীল বিদ্রোহ এবং লাহোর প্রস্তাব 1940। তারপরে আছে জিন্নার দ্বিজাতি তত্ত্ব। তারপরে 1947 সালে ভারত বিভাজন, 47 সালে যেই ভারত বিভাজন হয়েছিল, পাকিস্তান এবং ভারত নামে যে দুইটা রাষ্ট্র বিভক্ত হয়েছিল সেই ইতিহাসটা খুব ভালো করে পড়ে যাবা। তারপরে আছে 1952 সালে ভাষা আন্দোলন, 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই সম্পর্কে খুব ভালো করে জেনে যাবা। তারপরে আছে শহীদদের অবদান। তারপরে আছে 6 দফা, খুবই ইম্পর্টেন্ট এই 6 দফা। তারপরে আছে 1969 সালের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কেন হয়েছিল এবং এর ফলাফল কী ছিল সেই সম্পর্কেও খুব ভালো করে জানবা। তারপরে আছে 7 মার্চের ভাষণ, 18 মিনিট একটা ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তো সেই ভাষণটা সম্পর্কে অনেক ভালো করে জেনে যাবা। তারপরে আছে মুক্তিযুদ্ধ 1971, আর 1971 সালের এই মুক্তিযুদ্ধের কারণ ফলাফল সম্পর্কে খুব ভালো করে জানবা। তারপরে আছে 1972 সালের সংবিধান, এই সংবিধানের যে 4টা মূলনীতি, এই মূলনীতি 4টা খুবই ভালো করে মুখস্থ করে যাবা। এই 4টা মূলনীতি তুমি যদি সংবিধানের মুখস্থ করতে পারো, তোমার এই 4টা মূলনীতি লিখে আসলে অনেকটা নাম্বার ক্যাপচার হয়ে যায়। ঠিক আছে, সংবিধান যেহেতু অনেক বড় আর আমাদের অত মনেও থাকে না, এই জন্য বলবো এই 4টা মূলনীতি খুব ভালো করে পড়ে যাও। তারপরে আছে সংবিধানের পুনর্গঠন, এই সংবিধানের পুনর্গঠন সম্পর্কেও খুব ভালোভাবে আলোচনা ইনশাল্লাহ আমি করব পরের ভিডিওতে। আর তোমরা একটু চেষ্টা করবে এই সংবিধানের পুনর্গঠন সম্পর্কে ভালো করে পড়ে যাওয়ার জন্য। এবার আসো কোন 7টা টপিক পড়লে তোমরা ওখান থেকে 85% পর্যন্ত কোশ্চেন কমন পাবা। তো আমি বলি প্রথমে পলাশী যুদ্ধ। তোমরা যারা ভিডিওর স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিও। পলাশী যুদ্ধ, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, তারপরে 6 দফা, 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ 1971 সালে কারণ ও ফলাফল, এবং হ্যাঁ মুক্তিযুদ্ধের কারণ আর ফলাফল, আর মুক্তিযুদ্ধের পটভূমি। হ্যাঁ, এই পটভূমিটা আমি এখানে লিখিনি, তো এই পটভূমি অবশ্যই তোমরা এই টপিকটা পড়ে যাবা। ঠিক আছে, তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধ, 7 মার্চের ভাষণ, 6 দফা, তারপরে 1952 সালের ভাষা আন্দোলন, তারপরে এখানে আছে লাহোর প্রস্তাব, চিরস্থায়ী বন্দোবস্ত আর পলাশী যুদ্ধ। এই 7টা টপিক তোমরা যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে তোমরা 85% পর্যন্ত কমন পাবা। আর আমার মনে হয় ইতিহাস বইটা যখন তোমরা করবা, রিভিশন করবা, সবার আগে এই 7টা টপিক পড়বা, তাহলে দেখবা তোমাদের অনেক দ্রুত অনেক ভালোভাবে টপিকগুলো ক্যাপচার হয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।